দুঃশাসনের শিকল ভাঙার রক্তিম ইতিহাস। জুলাই বিপ্লবে যে অধ্যাপক জুলাইয়ের ভিতরে অবদান রাখার জন্য সাথে সাথে তাকে বদলি করা হয় এবং তাকে অনেক কষ্ট দেওয়ার জন্য অনেক কিছু করা হয়, ঠিক এরকম একজন অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজের, যিনি ওই সময়ের সহযোগী অধ্যাপক ছিলেন, ডাক্তার শহীদুল ইসলাম আকর। উনি এখন বর্তমানে ফুল অধ্যাপক। আমি স্যারকে অনুরোধ করব খুব সংক্ষেপে জুলাইয়ের গল্প সকলের সামনে তুলে ধরার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা স্টেজে আছেন এবং যারা সামনে আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে বলা হয়েছে, আসলে মোস্তাফিজ ভাইয়ের সাথে আমার কিছু মিল আছে আর কি, আর উনি আমার ভাইরা ভাই। আমরা সবাই জানি যে বাংলাদেশে আহত এবং নিহতদের ঘটনা দুইটা ওয়েবে হয়েছে, আপনারা সবাই জানেন। একটা 18, 19, 20 জুলাই আর একটা 3, 4, 5ই আগস্ট। তো 18, 19, 20 জুলাই 18, 19 তারিখে যে ঘটনাগুলো ঘটছে আমি ঢাকা মেডিকেল কলেজের সংক্ষেপে বলবো। সেটা ছিল বৃহস্পতি, শুক্র এবং শনিবার যখন আমরা সকালে আসলাম, সত্যিকার অর্থে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু পা ফেলার মতো কোনো জায়গা ছিল না। এমার্জেন্সি, ক্যাজুয়ালিটি, সার্জারি, নিউরোসার্জারি যারা সেই সময় এখানে ছিলেন, এখানে কর্মরত ছিলেন, তারা অনেকেই হয়তো আছেন, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, আপনারা জানেন যে কোনো পা রাখার মতো জায়গা ছিল না। তবে এটা ছিল ঢাকা মেডিকেলের একটা ভয়াবহ অবস্থা, যে অবস্থাতে সমস্ত রুটিন অপারেশন বন্ধ করে দিয়ে ঢাকা মেডিকেল কলেজের যতগুলো অপারেশন থিয়েটার আছে সবগুলোতে শুধু এই জুলাই আহতদের চিকিৎসা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের সেই ক্যাপাসিটি ছিল। ঢাকা মেডিকেল কলেজ যে সার্ভিস দিয়েছে সেটা না থাকলে হয়তো এই ক্যাজুয়ালিটি আরো বেশি হতো। আমি সেই সময় যারা এই সার্ভিস দিয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি তার একটা পার্ট হতে পেরে আমি গর্ববোধ করি। সেই চিকিৎসার কথাটা আমি বেশি বলবো না। আমরা দেখলাম যে চিকিৎসায় যারা 48-72 ঘন্টা টানা ডিউটি করছেন, কন্টিনিউয়াস অপারেশন করে গেছেন, ল্যাপারোটমি, নিউরোসার্জারি, অর্থোপেডিক্সের, এখানে চেস্ট সার্জারি, সকল বিভাগে সারা রাত দিন এক নাগারে কাজ করার পরে আমরা দেখলাম যে আমাদের মিড টেবিলের ডাক্তাররা 48 ঘন্টা 72 ঘন্টা তেমন খাবারই পাননি। আমি সেখানে কর্মরত থাকা অবস্থায় আমরা এবং আরো অনেকের সহযোগিতা আমরা কিছু খাবার আয়োজন করলাম। এটা ছিল একটা আমাদের অপরাধ। এই ঘটনাটার পরে যখন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মকর্তারা ঢাকা মেডিকেলে আসলেন, তারা একটা মিটিং দিলেন, তারা রোগীদেরকে দেখলেন। আমরা ভাবলাম যে ওনারা হয়তো অ্যাপ্রিসিয়েট করবেন ঢাকা মেডিকেল কলেজ এত, কিন্তু দেখলাম যে তারা একটা প্রেসক্রাইব ওয়েতে যাইতে চাচ্ছেন। তারা একটা মিটিং দিলেন, সেখানে কোথায় অ্যাপ্রিসিয়েট করবেন সেখানে আলোচনা হলো যে যারা এখানে বেশি আগ্রহ দেখাচ্ছে, এখানে কেন খাবার আয়োজন করার কি দরকার বা এত কিছু কেন, এবং যারা আহত হয়েছে তারা তো গভর্নমেন্টের এগেইনস্টের লোক, তাদেরকে তো এত নার্সিং করার, এত সার্ভিস দেওয়ার কিছু নাই। অতএব যারা এখানে চিকিৎসার ক্ষেত্রে, আমি অবশ্যই স্বীকার করব সবাই চিকিৎসা দিচ্ছেন, যে তাদের বক্তব্য ছিল যারা বেশি আগ্রহ দেখাচ্ছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে থাকার কোনো অধিকার নাই। 23 তারিখে তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, ডিজি, সচিব সবাই ঢাকা মেডিকেল কলেজ ছিলেন, সেই রুমে আমিও বসাছিলাম। আমি সেই রুমে বসে এই বক্তব্যটা শুনলাম। 25 তারিখে আমি তখন সমস্ত কিছু বন্ধ, ইন্টারনেট, আমি মেইল চেক করলাম, দেখলাম যে আমার নামে অর্ডার আসছে কোথায়, সুনামগঞ্জ মেডিকেল কলেজে। আমি সহযোগী অধ্যাপক স্পাইন সার্জারি, আমাকে দেওয়া হলো সুনামগঞ্জ মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রি পদের এগেইনস্টে, মানে সুন্দর একটি উপহার আমাকে দিলেন। যাক, আমরা আবার 6 আগস্ট 7 আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আসলাম, আমার সেই অর্ডার ক্যান্সেল হয়ে গেল। আমরা গভর্নমেন্ট শুরু করার আগেই, অন্তর্বর্তী সরকার আসার আগেই আমাদের আবার অর্ডারটা ক্যান্সেল হয়ে আমি আবার ঢাকা মেডিকেল আসলাম। আমরা পরবর্তীতে চিকিৎসায় অংশগ্রহণ করলাম। সেখানে যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত ছিলেন সেই সব তাদেরকে যে ক্যাটাগরাইজ করা, তাদের চিকিৎসা করা, তাদের বাইরে পাঠানো, এই সকল কমিটিতে আমরা ছিলাম। আমি এজ এ সদস্য সচিব হিসেবে কাজ করলাম। কিন্তু আমি দেখলাম যে মাহফুজ আগে বলে গেছেন যে জুলাইকে ধারণ করা, অনেক বক্তব্য বলছে, মাহফুজও আমার মতো একজন। আজকে আমরা দেখলাম যে নতুন গভর্নমেন্ট আসলেন, আমাদের কি অপরাধ? আগের অপরাধ তো স্পষ্ট ছিল, আমরা চিকিৎসা দিছি, আমরা ডাক্তারদের, স্টাফদের জন্য খাওয়ার আয়োজন করছি, এটা অপরাধ। এই অপরাধ